রিমা বিশ্বাসের লেখা গল্প স্বপ্ন নীড়। 4.5 বছর কম সময় তো নয়, তবু তন্দ্রাদের কথাটায় মন এতটা ব্যাকুল হওয়া কি ঠিক? সৌভিকের ভালো থাকাকেই কি প্রাধান্য দেয়নি দোলন? তবু খচখচ কেন যে হয়? ছাইপাশ চিন্তা মাথায় কি আর কম ঘোরে? এক এক সময় মনে হয় যখনই ওর কথা মনে আসবে সঙ্গে সঙ্গে অন্য কথা ভেবে ভাবনার দিক ঘুরিয়ে দেবে। কিন্তু ভালোও যে লাগে ওকে নিয়ে ভাবতে। দোলন, ওনার হেয়ার কাটটা করে দাও। তন্দ্রাদির গলায় দোলনের চোখের পলক নড়ে। আজ সকাল থেকে তন্দ্রা বিউটি স্যালনে উপচে পড়া ভিড়। দুপুরের দিকে খাওয়া সেরে সবে বসেছিল ফোন হাতে। যখন মন দিয়ে ফোন ঘাঁটছে তখনই হঠাৎ তন্দ্রাদি কাকে যেন ফোনে বলল ওর কথা। ব্যাস, সেই তখন থেকে খচখচ। আর এখন আবার কাস্টমার। দোলন শার্টিনের কভারটা জড়িয়ে ভেলক্রো চেপে দিল মহিলা কাস্টমারের গলায়। সে লেয়ার কাট করবে। দোলনের হাত খুব ভালো, ঝটাঝট হয়ে যায় কাজ। পার্লারের কাজ যে ভালোবেসে শিখেছিল তা নয়, শিখেছিল দায়ে। এখন এটা অভ্যাস হয়ে গেছে। কসকস শব্দ চলছে। দোলন স্প্রে করে চুল ভিজিয়ে নিয়েছে। হাতে ড্রায়ার। সে রোলার চেপে ড্রায়ার ধরছে। পার্লার বন্ধ হয় রাত 8টায়। বাড়ি হাঁটা পথ। বাবা মা তখন সাথ না দিলেও আজ মা বাবার একমাত্র সাহারা হয়েছে দোলন। দাদা বৌদি ওই 3 রুমের একতলা বাড়িটাতে আলাদা সংসার পেতেছে। নেহাত দোলন লড়াকু তাই, নইলে আজ দালানে স্টোভে রান্না করতে হতো। কি ঝগড়াটাই না করেছিল বৌদি গ্যাসের জন্য। জ্যৈষ্ঠ মাস, ঘাম বেরোচ্ছে ফিনকি দিয়ে। শরীর একটু পরিশ্রমই কাহিল। এদিকে জল আসছে না তখন কদিন ধরে। বৌদি কোমরে আঁচল গুঁজে তারস্বরে চেঁচাচ্ছে, ডিভোর্স নিয়ে এসে এখন মেয়ে ছেলে তেজ কত! তুই নিজে স্বামীর ঘর করতে পারলি না বলে কি আমাকেও স্বামীর থেকে আলাদা হতে হবে? পাড়ার লোক চিৎকার শুনে একে একে বাইরের উঠোনে জড়ো হয়েছে। বৌদি হাত নেড়ে নেড়ে তাদের দিকে ফিরে বলছে, এ কি রাক্ষসী মেয়ে ছেলের সঙ্গে ঘর করছি গো? আপনারাই বিচার করুন। ডিভোর্সি মেয়ে মানুষ, তোর অত কথা কিসের? মা বাপকে আমি আর ওর দাদা দেখব, তুই থাক আলাদা। এই শুধু বলেছি এক আধটা বাইরের দালানে রান্না করে নাও, আমি সবারটা ভিতরে রান্নাঘরে করে নেব। কেউ একজন বলল, ওকেই বা আলাদা করতে হবে কেন? তুমি তো ওর রান্নাটাও একসঙ্গে করতে পারো। তা খাবে না দিদি, সে নিজে করবে সব। দোলন বাইরে বেরিয়ে এসেছিল। ততদিনে ঝড় সামলাতে শিখে গেছে সে। সেই 19 বছর বয়স থেকে চলছে লড়াই। দোলন এখন জানে টিকে থাকতে হলে ডেটে থাকতে হয়। ভদ্রতা দৃঢ়তা একসঙ্গে বহন করতে শিখে গেলে তুমি যাত্রাপথে অনেকটা এগিয়ে। দোলন বলল, আপনারা নিজের কাজে যান সবাই, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। লোকের আঁতে লাগলো। ফিস ফিস বিড় করতে করতে ভিড় পাতলা হলে দোলন বলল, স্টোভ নিয়ে বাইরে দালানে গিয়ে গেলার ব্যবস্থা করে নিও। এবারে যতটা দাদার ততটা আমার। আমি রান্নাঘর ছাড়ব না। তোমার অসুবিধা হলে না হয় একসঙ্গে খাও, নয় বিদায় হও। কোর্ট কেসে যা মন চাই করো, আমি আর ওসবে ডরি না। বৌদির ছোবল মারার বহু ইচ্ছে ছিল, কিন্তু পারেনি। দাদা নিজেই আর একসঙ্গে থেকে খরচের বোঝা টানতে পারছিল না। খরচ প্রচুর। একটা পার্লারে কাজ করে কতই বা পায় দোলন? বাবা রিটায়ার করেছে, কিন্তু দাদার থেকে আলাদা হওয়ার পর আবার একটা কাজ খুঁজে নিয়েছে। পেপার মিলে এমপ্লয়িদের রোজের বেতন দেওয়া আর হিসেব লেখার কাজ। কদিন কাজটা থাকে তা জানা নেই। আজকাল তো অনলাইনে সবই পেমেন্টের ব্যবস্থা। নেহাত বহু পুরনো আমলের কারখানা বলে সেটা বহু পুরনো। মাও ইদানিং লোকের শাড়ি ফলস বসাচ্ছে। একটা পিকো মেশিন কিনতে পারলে তারও নাকি ব্যবসা জমতো ভালো। কিন্তু খরচে নাজেহাল দোলন আরও টাকা পায় কোথায়? বাড়ি ঢুকে দোলন যখন চটি জোড়া ছাড়ছে তখন বৌদির গলা পেল, এই খবরটা সত্যি? দারুণ তো। শোনার কোনো আগ্রহ নেই দোলনের। বৌদি দাদাকে নিয়ে সে মোটেই ভাবিত নয়। পরক্ষণে ভাবনা অতিথি। দোলনের মন হঠাৎই উদাসী। গ্যাসে বসানো হাঁড়ির ঢাকা ঠেলে ফ্যান উতলে পড়ছে। ভাতের গন্ধ আসছে নাকে। দোলনের গলার কাছে কেন নোনতা স্বাদ। চোখ জ্বলছে কেন হঠাৎ করে? ও তো বরাবর ভালো চেয়ে এসেছিল সৌভিকের। তবে ওর বিয়ের খবরে এত কষ্ট হচ্ছে কেন বুকে? তবে কি মনের কল্পনা অনেক দূর নিয়ে গিয়েছিল দুজনকে? ও কি সৌভিককে নিয়ে সংসার পাতার স্বপ্ন দেখেছিল? কান্নাটা গোল হয়ে ঘুরছে কেন যেন ফুটে উঠতে পারছে না। গরম ভাত, মসুর ডাল আর ঢ্যাঁড়সের তরকারি। রান্নাঘরের মেঝেই বসে বাবা ভাত ভেঙে ভেঙে খাচ্ছে। মায়ের হাঁটু ব্যথা, তাই সে একটা টুলে থালা রেখে একটা চেয়ারে বসে খাচ্ছে। দোলনের খিদে নেই।
নাড়াচাড়া করছে ভাতগুলো। বাবা বললেন, কাল মাংস আনবো। দোলন মুচকে হাসে। বাবা ভাবছে হয়তো এ খাবার রোজ রোজ আর খেতে পাচ্ছে না মেয়ে। রাতের বাসন মেজে দোলন যখন শুতে গেল তখন রাত 12:15। খাটের পাশে জানলা দিয়ে আকাশের কালো বুকে তারার ঢল দেখা যায়। চাঁদের আভায় দেখা যায় কিছু ভেসে আসা মেঘ। দোলন দীর্ঘশ্বাস ফেলে। আজ ফেলে আসা দিনগুলো যেন ব্যাকওয়ার্ডে প্লে চলছে। ভর দুপুর, চারপাশে তাপ আর রোদ, লোকজনের ভিড়ে ব্যস্ত নগর। দোলন কেমন বিভ্রান্ত। বাড়ির লোক কোনো কথা শুনতে নারাজ। মায়ের বক্তব্য, আমাদের বাড়িতে বিয়ের পর আবার ছাড়াছাড়ি হয় নাকি? বাবারও করা হুকুম, মানাতে চেষ্টা করো। পুরুষ মানুষের একটু রাগ জেদ থাকেই, মেয়েরা তো নরম তরম হয়ে থাকবে নাকি? কিন্তু ও খুব ছোট মনের একজন মানুষ বাবা। আমি মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। লোকটা আমায় অহেতুক সন্দেহ করে। তো কি চাও? কি চাও তুমি? সন্দেহ করে বলে ডিভোর্স দেবে? ও তোমায় ভালোবাসে বলেই সন্দেহ আসে। এটা ভালোবাসারই লক্ষণ। ভালোবাসা? ও আমায় কারোর সঙ্গে যোগাযোগও রাখতে দেয় না, নিজের বাড়ির সঙ্গেও না। এক এক সময় আমার বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে যায়। আমি যে কি করে এখানে এসেছি তা আমিই জানি। শুনে বাবার কি রাগ। সেদিন প্রায় মারতে উঠেছিলেন। চড়িয়ে দেব, বদমাস মেয়ে, স্বামীকে না বলে এসেছিস। কান্নায় বুক ফেটে যাচ্ছিল। ওর এই চরম বিপদে বাড়ির লোক সাথ না দিলে কে দেবে? এই লোকটাকে সহ্য করা সম্ভব হচ্ছে না। এভাবে মরে যাবে দোলন। প্রচণ্ড মন খারাপ নিয়ে বসেছিল বাড়ির দালানে। বাড়ির হুকুম যত তাড়াতাড়ি সম্ভব যেন ফিরে যায়। বৌদি ব্যাপারটা খুব উপভোগ করছিল। গুনগুন করে গান গাইতে গাইতে বাইরে এসে বলল, এ কি, খালি বসেই তো আছো দেখছি। যাও তো সৌভিকদার দোকান থেকে দুটো শ্যাম্পুর পাতা এনে দাও তো। ঘরের পড়া সালোয়ারেই বেরিয়ে যায় দোলন। সৌভিকের দোকান তার চেনা। সৌভিক তার দাদার কলেজের বন্ধু। কয়েকবার বাড়ি এসেছে। তখন দোলন অনেক ছোট, ক্লাস 7-8-এ পড়ে। সৌভিকও তখন ছেলে মানুষই। সে কলেজ পাশ করে ঠিক করলো চাকরি সে পাবে না, তার চাইতে সেলফ বিজনেস। কসমেটিক্সের দোকান দিয়েছিল সৌভিক। বিয়ের সময় ওর দোকান থেকে পারফিউম কিনেছিল দোলন। এখনও মনে আছে, সৌভিক 800 টাকার পারফিউম এনে দিয়েছিল। বলেছিল, তোমার গিফট দিলাম, তোমার বিয়ের গিফট। কি যে খুশি হয়েছিল দোলন। তখন মনে হয়েছিল কতই না বিশেষ, তাই সবাই ওকে নিয়ে ভাবে। তাই ওর এই কচি বয়সে অমন ভালো চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। কই, বন্ধু বান্ধব কারোর তো বিয়ে হচ্ছে না। বাঁচা যাবে, আর পড়াশোনার ঝক্কি পোহাতে হবে না। লোকটা কামাবে আর দোলন নিজের মতন গুছিয়ে সংসার করবে। তখন বোঝেনি এই গাঁট ছাড়া একদিন গিঁট হয়ে দাঁড়াবে। 4টে শ্যাম্পুর পাতা নিয়ে যখন বেরিয়ে আসছে দোলন, তখন সৌভিক বলল, এই, তুমি যুগেনের বোন না? নীরবে মাথা নেড়ে বেরিয়ে এসেছে দোলন। পথে তখন গরম হাওয়া ছুটছে, ঘাম হচ্ছে, ক্লান্ত লাগছে শরীর। পথের পাশে পড়ে থাকা আবর্জনায় ভাগ বসাতে খাওয়াখাওয়ি করছে নেড়ির দল। ঠেলা সবজি ঠেলায় ঝিমিয়ে শুকিয়ে রয়েছে কলমি শাক। কেটে রাখা তাল শাঁসে গামছার হাওয়ায় ঝিমোয় মাসি। দোলনকে দেখে সে হাঁকে, মাসি তাল শাঁস নেবে? দোলন মাথা নেড়ে এগোয়। সে হাঁকে, হেলাংচে শাক নেবে শুশনি? ঘুম শাক দিব দিদি, খেয়ে ভালো ঘুম হবে। কথাটা কোন এক জগৎ থেকে দৈববাণীর মতো শোনায়। কত রাত ঘুমায় না দোলন। ঘুম, দু চোখে বড় ঘুম, কিন্তু শুলে ঘুম আসে কই। হঠাৎ যে কি হলো, বাড়ির রাস্তা পেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ল দোলন। গন্তব্য কোথায় জানা নেই, তবু যেন কোথাও যাওয়ার আছে ওর। কিন্তু কোথায়? কোথায়? প্রশ্নটা চমকে ওঠে দোলন, অবাক হয়। একটু আগে তো দোকানে ছিল লোকটা, হুট করে পাশে এলো কি করে? সৌভিক ওর চুলের ভিতরে হাত ঘুরিয়ে আবার প্রশ্ন করল, এদিকে কোথায়? বাড়ি তো ওদিকে। উল্টো দিকে মুখ ফিরিয়ে দেখায় সৌভিক। অপলক চেয়ে পাল্টা প্রশ্ন করল দোলন, তুমি কোথায়? মাল তুলতে যাচ্ছি। ও, তোমায় কেমন অন্যমনস্ক লাগছে, কি হয়েছে আমায় বলতে পারো? দোলন মাথা নামিয়ে নিল। সৌভিক একই দূরত্বে দাঁড়িয়ে বলল, আজ আর মাল তুলতে যাব না, চলো কোথাও গিয়ে বসি। কোথায় আর যাবে? চলো আবার দোকানে যাই। দোলন তখনও দাঁড়িয়ে। সৌভিক বলল, অসুবিধা আছে আমার সঙ্গে যেতে? ওর মুখের দিকে তাকিয়ে দুপাশে মৃদু মাথা দোলায় দোলন। সৌভিক ওর লম্বা লম্বা পা ফেলে হাঁটা দেয়। চাবি খুলে শাটার তোলে দোকানের।
ভিতরে ফ্যান লাইট জ্বেলে একটা টুল এগিয়ে দেয়। বসো, জল খাবে? এখন এত বেলা হলো যে কোল্ড ড্রিঙ্কও পাবো না, দাঁড়াও। সে বোধহয় মোবাইলে কিছু অর্ডার করতে যায়। দোলন কথা বলে, আমি একদম ভালো নেই গো, মনে হয় জীবনটা এবার শেষ হয়ে গেল। মোবাইল ডেস্কে রেখে সৌভিক চেয়ে রইল ওর দিকে। আমি বড্ড অসহায় বোধ করছি এই মুহূর্তে। কেন? প্রশ্ন করে থামলো সৌভিক, আবার প্রশ্ন করল, তোমার হাজব্যান্ড? দোলন ঘাড় গোঁজ করে বসে, এক্ষুনি লেকচার শুরু হবে তাহলে। অত ভালো ছেলে, বয়সে হয়তো বেশ বড়, কিন্তু চাকরিটা দেখো, ইঞ্জিনিয়ার কি মুখের কথা? কদিন যেতে দাও বিদেশে ছুটি কাটাতে গেলে বলে। কত বড় কোম্পানিতে আছে সে, এই তো বলবে নিশ্চয়। কিন্তু সৌভিক বলল, তোমার বিয়েতে আমি প্রচুর লেমন রসগোল্লা খেয়েছিলাম, খুব স্পঞ্জি ছিল। রাগ হলো কথাটায়। দোলন তাকিয়ে ওর মুখের দিকে। এ কি একটা কথা হলো এই সময় বলার মতন? তেড়ে ফুড়েই বলল, সেই রস এখন জীবন নিংড়ে নিচ্ছে আমার কাছ থেকে। সরি, আমি কি যে বলতে শুরু করি। আমার এইটুকু মনে পড়ে, তোমার বিয়ের সময় তুমি অনেক অল্প বয়সী ছিলে, মেবি 19। হ্যাঁ, মা বাপ ঘাট থেকে নামিয়ে এখন নিজেরা স্বস্তির জীবন চাইছে। এদিকে আমি কি যে করি। কি হয়েছে যদি খুলে বলো, তবে সাহায্য করতে পারি। আমার হাজব্যান্ড আমায় অহেতুক সন্দেহ করে, কারোর সঙ্গে কথা বলতে দেখলে খালি নোংরা প্রশ্ন করে। বিয়ের আগে আমার লাইফে কে কে ছিল, এখন কে আছে, এসব অবান্তর। বাড়িতে বললে ওরা বলবে তোকে ভালোবাসে তাই অমন করে। ভালোবাসার নমুনা হলো আমায় তালা দিয়ে দিনের পর দিন গায়েব হয়ে যাওয়া। পরপর দুদিন পুরো না খেয়ে কাটিয়েছি জানো। ঘরে একটা দানা পর্যন্ত ছিল না, আমার মোবাইল পর্যন্ত না। কিন্তু এরা বলবে ভালোবাসা। টক্সিটিকে প্রেম বলে অনেকে ভুল করে। ভুল না, এদের ভয়, আর একটা পেটের ভয়। আমি এখানে এলে আমায় খাওয়াতে হবে যে। তুমি নিজে তো কিছু করতে পারো। আজকের দিনে সব মেয়েই সেলফ ডিপেন্ডেন্ট। মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছি, ক্লিয়ার পর্যন্ত করিনি। কে দেবে চাকরি? আমার দোকানে একটা হেল্পার লাগবে। এই দেখো বিজ্ঞাপন দিয়েছি। সৌভিক একসঙ্গে মোবাইলে গ্রুপ পোস্ট আর ওর ডেস্কে রাখা বোর্ডের বিজ্ঞাপন দেখায়। একজন এক্সপার্ট লোক চাই, যে কসমেটিক সম্বন্ধে ধারণা রাখে। আমি যে এক্সপার্ট নই। হয়ে যাবে, বলো করবে? অত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় তখনও পৌঁছয়নি দোলন, তাই চুপ করে বসে থাকে। কিন্তু জীবন যখন যুদ্ধে পরিণত হয়, তখন নিরীহ মেয়েটিও তার অসহায়তা ছেড়ে সেপাইয়ের ভূমিকা নেয়। দোলন বাঁচতে চাইছিল স্বাধীনভাবে, নিজের সত্তায়, কোনো পরিস্থিতির সঙ্গে আপোষ না করে। দোলন ও সামনের ফ্ল্যাটের বউটিকে দেখতো আর অবাক হতো। মহিলা শিক্ষিত, একটা স্কুলে পড়ান, তবু প্রতি রাতে বরের হাতে মার খাওয়া চুপচাপ সহ্য করেন। রোজ এভাবে মার খেতে দেখে দোলন নিজেকে আর দাবিয়ে রাখতে না পেরে জিজ্ঞাসা করেছিল একদিন, আপনি রোজ এসব সহ্য করেন কেন? আপনি তো চাকরি করেন, বেরিয়ে আসতে পারেন না? উনি বলেছিলেন, বিয়ে একবার হয়ে গেছে, এখন আর কি করা যাবে? সব কিছু ভেঙে বেরিয়ে গেলে আর কি থাকবে আমার? যে সংসার আর স্বামী চেয়েছিলাম তা কি আর পাবো? তারপর লোকসমাজ তো আছেই। কথাটাই ওর বদ্ধ মস্তিষ্ক কুটুরিতে জোর শব্দ করেছিল। তার মানে নিজের মতন বাঁচার জন্য লড়াইটা নিজেকেই করতে হবে? সাপোর্ট বলে কিছু হয় না, চাই তাগিদ। নইলে একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মহিলার যথেষ্ট সাপোর্ট পেয়েও বেরিয়ে আসছে না কেন? কারণ ওর তাগিদ নেই তাই। প্রায় 1 বছরের মাথায় দোলন হাজির হয়েছিল সৌভিকের শপে। সৌভিক? সে ব্যস্ত মাল তোলার কাজে। সামার সিজন চলছে, সানস্ক্রিনের বাক্স এসেছে। সে তখন ডিলারের সঙ্গে কোম্পানির আর প্রোডাক্টের ডিসকাউন্ট নিয়ে কথা বলছে। আমি চিকুজের সঙ্গে কারবার করব না। না, দোকানে এজেন্ট ঢুকবে না, ব্যাস। আমি কোনো অ্যাডভান্স নেবই না। দোলনকে দেখে একবার মাথা নেড়ে ও আবার ডিলারের সঙ্গে ব্যস্ত হলো। ট্যান পাক কার দিয়েছ? নিয়াসামাইড সিরাম? আমি কারবার উঠেই দেব ভাবছি। অনলাইন আমাদের মতো ছোট ব্যবসায়ীদের শেষ করে দিল। কত ছাড় দিচ্ছে? 20? দোলনের বুকের ভিতরে একটা অনিশ্চিতের ওঠানামা। কি যে করে, ও যে অনেক সাহস দেখিয়ে এসেছে, এখন ভেঙে পড়লে হবে কি? ওর বর কৌশিকের রকচটা মুখটা মনে পড়ে। ফোলা চোখের তল, ফোলা ফোলা মুখ, গালের দাড়িতে পাক ধরা, সাদা কালো চুলের ঝাপড় মাথায়, চেহারা পেটানো, সবসময় দাবিয়ে রাখতে চায়। যেমন করে হিংস্র পশু কাবু করে হরিণ শাবককে, দোলন যে দমবান নয়।
ডিলার চলে গেলে সৌভিক তাকায় ওর দিকে। আরে কি ব্যাপার, চেহারাটা তো আগেরবারের চাইতে খারাপ করেছো। এসো বসো। দোকানে ঢুকে সৌভিকের দেওয়া ফাইবারের টুলটায় বসে দোলন। ছোট্ট শ্বাস ফেলে বলে, আমার আগেরবার যে বলেছিলে একটা কাজ আছে তোমার দোকানে। নোকটা পার্সের গায়ে ঘষতে থাকে আনমনে, পা নাচতে থাকে দোলনে। ঢোক গেলে ওটা হবে গো জিজ্ঞেস করে। সৌভিক সাগ্রহে বলে, নিশ্চয়ই হবে, আমি কাউকে রাখিনি, বিশ্বাস করো তোমার কথা ভেবেই রাখিনি। আমি জানতাম তুমি আবার ঠিক আসবে। কি কি করে? সৌভিকের দিকে চেয়ে প্রশ্ন করে দোলন। জানি না, ইনটিউশন বলতে পারো, সিক্স সেন্স। সৌভিক হাসে। দরজার পেছনে কেউ আছে বললে যেমন ভয় হয়, আবার ঘর ফাঁকা যেন যদি বিশ্বাস করা যায় পাশের ঘরে কেউ আপনার জন্য আছে, তবে অনেক ভরসা পাওয়া যায়। তুমি আমায় যে সামান্য ভরসাটুকু দিয়েছিলে তার জোরেই অনেক সাহস করেছি, বলেছিল দোলন। তারপর বলেছিল ওর মনের জোরের কথা, জেদের কথা, সুস্থ দেহ আর মাথা নিয়ে বাঁচার কথা। কৌশিক বিয়ের বাজারে সুপাত্র, তার ভালো চাকরি ছিল, তাই বাড়ি থেকে ভালো গয়নাও দিয়েছিল বিয়েতে। গয়না থাকতো যদিও শাশুড়ির কাছে, মধ্যমগ্রামে ও শ্বশুরবাড়িতে। সেখানে যাওয়া হয়েছিল কৌশিকের সঙ্গে। বাড়িতে অনুষ্ঠান ছিল, ভাসুরের মেয়ের মুখে ভাত। শাশুড়ি সব গয়না বের করে দিয়েছিল দোলনকে। অনুষ্ঠান বাড়ির ভিড়ের মধ্যে সব গয়না গায়ে দিয়ে ওড়না জড়িয়ে বাসে উঠে পড়ে দোলন। তারপর ওগুলো বেচে দেয় সোনার দোকানে। কপাল ভালো ছিল, সে সময় সোনার দর ছিল চড়া। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমার পৌষই চলছিল। নইলে ওই দরে যারা মেয়ের গয়না কিনছিল তাদের অবস্থা ভাবো। আর আমার? মুখ টিপে হাসে দোলন। সৌভিক অবাক হয়, গয়না বিক্রি করতে সমস্যা হয়নি? কেন হবে, সব হলমার্ক, 15% বাদ দিয়ে বাকি দামটা সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আমি তো একরকম প্ল্যান করেই চলছিলাম, সঙ্গে আধার কার্ড নিয়ে বেরিয়েছিলাম। তারপর বাড়ি আসি, কাউকে কিচ্ছু না বলে সোজা চলে যায় পাড়ার দিলু কাকুর বাড়ি। উনি সিভিল কেসের মুহুরি। ওকে বলি একটা ভালো ডিভোর্স লয়ার খুঁজে দিতে। খুব ভালো একজন উকিল পাই জানো। ডিভোর্স ফাইল করার 2 মাসের ভিতর লোকটা সমন পায়। কিন্তু শয়তান তো, তাই রিসিভ করেনি, উল্টে আমার নামে গয়না চুরির কেস দিল। বলো কি? ভাবো, নিজের গয়না নাকি নিজে চুরি করব। কিন্তু ওর বক্তব্য ওদের বাড়ির গয়নাও আমি সঙ্গে এনেছি। কিন্তু বিশ্বাস করো, ওদের দেওয়া একটা পুঁতির মালাও আনিনি। এক তো প্রবৃত্তি হয়নি, তারপর আমি লেখাপড়া কম জানলেও এইটুকু তো বুদ্ধি আছে আমার। কেন শুধু শুধু নিজের বিপদ রাখবো? যা যা বিক্রি করেছি তার রসিদ প্লেস করেছি কোর্টে। আমার বাড়ি সাজ করেও কিছু পাইনি। তারপর কেস শুরু হলো। সে কিছুতেই ডিভোর্স দেবে না। আমি চাইছিলাম লোকটা শাস্তি হোক, কিন্তু সাক্ষী দেবে কে? শেষে পুলিশের বড়বাবু বললেন, তুই মিউচুয়াল ডিভোর্সে যা, নইলে এত লম্বা কেস চলবে যে তোর পক্ষে টানা সম্ভব হবে না। এখন সেপারেশন আছে। একটা কাজ হলে। চুপ করে যাই দোলন। কাজে ঢুকে পড়ে সৌভিকের দোকানে, শিখেও নেয় সব কিছু। 1 মাসের মধ্যে শহরে বর্ষা ঢুকলো। সৌভিক চা খেতে খেতে বলল, দোলন তুমি বড় পয়া। যেখানে ভাবছিলাম দোকান তুলে দেব, সেখানে লাভের অঙ্ক দিন দিন বাড়ছে। সে তো তুমি লোকাল পার্লারগুলোর সঙ্গে একটা পার্টনারশিপ এলে, তাই এই সংযোগ তোমার শুভ কদমেই হলো। সে আবার চায়ে চুমুক দেয়। 1 মাস খুব কম সময়, কিন্তু ততদিনে দোলন বুঝতে পারছিল সৌভিকের ওকে ভালো লাগে। কাজের ফাঁকে ওর দিকে অন্যমনস্ক হয়ে চেয়ে থাকা, কথা বলতে বলতে হুট করে ওর চোখের ভিতর হারিয়ে যাওয়া, ওর আসতে দেরি হলে অস্থির হয়ে পড়া, এগুলো বলছিল সৌভিক ওর প্রতি দুর্বল হতে শুরু করেছে। দোকানে একজোড়া এসে বেশ ঢলাঢলি করছিল। এক বিকেলে, সদ্য বিয়ে হয়েছে। ছেলেটি এবং মেয়েটি দুজনেই সাদা শার্ট আর ব্লু জিন্স পরেছে। মিষ্টি লাগছিল দেখতে। তার বরের ইচ্ছে তার নতুন বউ একটা পারফিউম কিনুক, কিন্তু বউটির কোনো গন্ধই পছন্দ হয় না। দেখে একটা সময় দোলন বলল, ন্যাকা চণ্ডী। ওরা চলে গেলে সৌভিক হেসে অস্থির। ওদের ন্যাকা বললে কেন? নতুন নতুন তাই বললাম, 2 দিন যাক, তারপর টের পাবে। আরে অত রাগলে হয়? প্রেম বড় সুন্দর অনুভূতি দোলন, যেদিন পড়বে সেদিন বুঝবে। পড়লে ব্যথাই হয়, তার চাইতে ওঠা ঢের ভালো। আমার অনুভূতির গাছটা মরে গেছে গো। কিন্তু আমার অনুভূতির গাছটা দিয়ে বাঁচতে চাই দোলন। আমি খুব খারাপ লোক নই। একবার পারো না আমায় ভরসা করে দেখতে? বুক ধুকপুক করে ওঠে দোলনের। কি বলে সৌভিক? ওর তো আগে বিয়ে হয়েছিল,
তা জেনেও। কিন্তু ততদিনে নিজের অজান্তেই সৌভিকের কাছে নিজেকে ধরা দিয়ে বসে আছে দোলন। রাতে শোবার সময় মনে পড়ে যেত ওর মুখ, ওর দিকে চেয়ে থাকা, কথা বলার মাঝে খেই হারিয়ে ফেলা। ও কি কম পিছনে লাগতো সেই সুযোগে? মাল ওপরের তাকে তুলছে, সে সময় হয়তো বেচারা বলে ফেলেছে, ওই আমার প্যাকগুলো থার্ড রোয়ে রাখো। প্যাকগুলো সে নিজে মার্কেট থেকে তুলেছে, তাই এই বক্তব্য। এদিকে হেসে কুল পায় না দোলন। কি বললে? আমার প্যাক? আমার প্যাক না সামার প্যাক? যাই দেখি তাই আমার না। পেট ধরে হাসতো দোলন। সৌভিক কাচুমাচু মুখে খানিক ইতস্তত করে আবার হাসি মুখে হারিয়ে যেত দোলনের দিকে চেয়ে। দোকানে কিছুদিন চলল চোরা অনুভূতি বিনিময়। দোলন দোকানে আসার আগে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিকের প্রতি বেশি যত্নশীল হলো। চুলের কায়দায় মন যেতে লাগলো। সৌভিক এরই মধ্যে দোকান বন্ধের দিন ওকে নিয়ে গেল বাড়ি। দোলনের ভয় ছিল কোনো বাড়ির লোকই মেনে নেবে না এমন বেমানান বিয়ে। কিন্তু একটা সম্পর্কের একটা ভবিষ্যৎ তো থাকা দরকার। এর মধ্যে ডিভোর্সও হয়ে গেছে। বাড়ির লোক দোলনের জন্য ভালো আছে। তারাও আর আত্মীয় স্বজন সমাজকে আর আগের মতন ভয় পায় না। কিন্তু সৌভিকের মার কি দায় যে সে মেনে নেবে দোলনকে? তার ছেলে তো ব্যবহৃত নয়, তবে কেন তুলবে সে ব্যবহৃত বস্তু? মুখে না বললেও চোখ মুখের বিরক্তি স্পষ্ট তা বুঝিয়ে দিল। দোলন ঝাপসা চোখে ওর পায়ে হাত দিতে গেলে উনি পা সরিয়ে নিলেন। টপটপ করে জল গড়িয়ে পড়ল দোলনের দু চোখ দিয়ে। ও চলে আসছিল, কিন্তু সৌভিক ওর হাত টেনে ধরল। ওর মা, দাদা, বৌদি ছিল সেখানে। লজ্জায় গুটিয়ে গিয়েছিল দোলন। সৌভিক বলল, মাত্র 21 বছর বয়স ওর মা। মা, এ বয়সে ও যা সাহস দেখিয়েছে তা অনেকেই পারবে না। তুমি ওর প্রণাম নিলে না? ও নিজে প্রণাম পাওয়ার যোগ্য। কি করলে মা? একটা ছোট মেয়ের কাছে নিজেকে নিচু করলে। কথাটাই হাউমাউ করে কান্না শুরু করলেন উনি। বুক চাপড়ে বলতে লাগলেন, কেমন মাথা চিবিয়ে খেলো গো। আমার ছেলে আজ পর্যন্ত আমায় উল্টো জবাব দেয়নি। ঘরে আমার কেমন অলক্ষী ঢুকলো। ও বৌমা, আমি এখন থেকে উপোস ধরলাম। ওসব দেখে দোলন সৌভিকের হাত ছাড়িয়ে ছুটে পালিয়েছিল। কিছুদিন ছিল একেবারে চুপ করে। তারপর এক বিকেলে দোকানে এসে বলেছিল, তোমার আমার উপর অনেক দান। তোমার দেওয়া মাইনের টাকা জমিয়ে বিউটি পার্লারে কোর্সে ভর্তি হব ঠিক করেছি। ওখানে একটা চাকরিও হয়ে যাবে। এখানে আর কাজ করতে পারবো না গো সৌভিক। সৌভিক চুপ করেছিল। তারপর বলেছিল, জানতাম। হেসে দোলন বলেছিল, সিক্স সেন্স। একসঙ্গে শব্দ করে হেসেছিল দুজনে। হাসতে হাসতে চোখে জল চলে এসেছিল দুজনেরই। দোকান ছেড়ে আসার সময় দোলন বলেছিল, একটা কথা রাখবে আমার? সৌভিক ওর ভেজা চোখে মাথা নাড়িয়েছিল, না, কখনো না। তবু আমি বলবো, কাকিমার পছন্দে বিয়ে করে নিও প্লিজ। দোকানের মুখে দাঁড়িয়ে দুজনে তাকিয়ে থেকেছে দুজনের দিকে। সৌভিকের চোখ দিয়ে জল পড়তে দেখে মনে হয়েছিল ছুটে গিয়ে ওর চোখের জল মুছিয়ে দেয় নিজের হাতে। বুকে মাথা রেখে বলে, আর পাচ্ছি না, চলো, শুধু তুমি আর আমি থাকি। কি দরকার আর 5 জনের কথা ভেবে? চলো গড়ি নতুন করে আমাদের একলার পৃথিবী। কিন্তু দোলন যে ঘা খাওয়া সিপাই। সে খালি লড়াই বোঝে, সমর্পণ বোঝে না। টিকে থাকতে হলে ডেঁটে থাকতে হবে। আবেগে বয়েছ কি ভুল, আবার করে ভুগতে হবে অসাম্যতার জ্বালা, রোজকার অসন্তোষ, কথার ঝাল। ও জোর করে নিজের স্বার্থে ঢুকেছে কারোর জীবনে। সুযোগ সন্ধানী তকমা বয়ে বইতে হবে আজীবন। না, এ সুযোগ কাউকে দেবে না দোলন। তাই ছিন্ন করো মোহজাল। বেরো দোলন, বেরো। আবার মরুভূমির জীবন। জল নেই, ফুল নেই, বসতি নেই, আছে একটানা লড়াই, রোজের লড়াই। তার মধ্যে পুঁজি ছিল সৌভিকের স্মৃতি। আর বুঝি তাও থাকবে না। বিকেলে শুনল পার্লারে তন্দ্রাদির মুখে। ওর দোকান থেকে জিনিস আসে পার্লারে। শুনেছিল সৌভিকের মনে হয় বিয়ে। তখনও মুচড়ে ছিল মন। তবু ভুলেছিল একটা মিথ্যে রটনা ভেবে। কিন্তু আজ যে মনে হচ্ছে সত্যি। দাদার বন্ধু ছিল সৌভিক। বৌদি কি ভুল বলবে? ইচ্ছে করে দোলনকে শুনিয়ে বলেছে। দোলন তাও বোঝে। বাড়ির অনেকেই জানে ওদের ব্যাপারে, যদিও কখনো খুলে এ সম্বন্ধে কিছু বলেনি দোলন। দোলন যদি মন থেকে কিছু চায় তাহলে সৌভিকের ভালো থাকা। অথচ ওর বিয়ে শুনে কেন এত কষ্ট? তবে কি দোলন স্বার্থপর? নিজেকে দুষতে থাকে সারা রাত। ঘুম হয় না। দোষারোপের রাত পেরোলে মন ভাঙা সকালে রান্না সেরে নিজের টিফিন গোছায়। সময় যেমন থামে না, জীবনে যে চাই গতি। কিন্তু বাড়ি থেকে বেরোবার মুখে থমকে দাঁড়াতে হয়। ওর সামনে দাঁড়িয়ে আছে তুঁতে রঙা ঢাকাই পরা বয়স্ক ভদ্রমহিলা। চোখে চশমা,
ব্লাউজের রং লাল, পেছনে লাল তাঁতের শাড়িতে এক যুবতী, লম্বা বেনি, গলায় কানে সোনার গয়না। প্রথমটাই না চিনলেও কিছুক্ষণে চিনে ফেলল দোলন। বুঝেও গেল এদের আসার কারণ। সৌভিকের মার বৌদি যখন এসেছে তখন ওর দাদা বৌদিকে নিমন্ত্রণ করবে, আর সে সুযোগে একটা উত্তাপ ছড়িয়ে দেবে দোলনের মনস্তত্ত্বে। সৌভিকের মুখটা হঠাৎ মনে পড়ে গেল দোলনের। মনে পড়ল ওর উপকার। অনেক ঋণে ঋণী দোলন ওর কাছে। হাসি ফুটল মুখে। দোলন এগিয়ে গেল। কাকিমা, আপনি আসুন, প্লিজ আসুন। ভদ্রমহিলাকে আর প্রণাম না, তবে হাত ধরে টানে সে। ভদ্রমহিলা ওর হাত কপালে ঠেকিয়ে কেঁদে ফেলে। পিঠ আগলে ধরে সৌভিকের বৌদি। দোলন থতমত খায়। এ আচরণ একেবারে অপ্রত্যাশিত। ভদ্রমহিলা কান্না জড়ানো গলায় বলে, আমি ভেতরে ঢুকবো না, তুই আসবি আমার ঘরে? বয়সে তুই অনেক ছোট, কিন্তু আচরণে সবার বড় তুই। আমি কি দেখে তোকে সৌভিকের জীবন থেকে বাদ দিলাম? ছেলে আর আমার ছেলে নেই রে। ও যে একেবারে বদলে গেছে। বিয়ের জন্য কতবার কত উদ্যোগ নিলাম, শেষে ওকে প্রায় না জানিয়ে সব ব্যবস্থা করেছিলাম। সে এখন জানতে পেরে বলেছে সব ছেড়ে ছুড়ে সে বিবাগী হবে। সংসার সে করবে না। সে ভারত ভ্রমণ আর সাধু সঙ্গ করে জীবন কাটাবে। দোকান বেচতে চাইছে ছেলে। হালকা শ্বাস ফেলে দোলন। নিজের বাড়ির লোকের কথা মনে পড়ে। সবাই কোথাও না কোথাও বেছে নেয় নিজের স্বাচ্ছন্দ্য, শুধু অপরে তা বাঁচলে হয় স্বার্থ। সৌভিকের বৌদি বলল, একবার বাড়ি ঘুরে আয়, সব বুঝবি। দোলনের বুকের ভেতরটা হু হু করে ওঠে। দোলন হাঁটা দেয়। শরীর এত ভারী কেন? পথ শেষ হয় না যে। সৌভিকের বাড়ির দূরত্ব কি বেড়ে গেল, না শক্তি কমে আসছে দোলনের শরীরে? সিঁড়ি চড়তে চড়তে দোলন হাঁপাচ্ছে। মা দিকের কোণার ঘরটা ওর। দরজা ঠেলতে পাল্লাটা শব্দ করে খুলে গেল। সৌভিক পিছন ফিরে কিছু একটা করছিল। শব্দ শুনে ফিরে তাকিয়েছে। দোলনকে দেখে সে তার কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। দোলন হাঁপাচ্ছে। সৌভিককে কাছ থেকে দেখে না প্রায় কতদিন, হিসেব নেই। স্বপ্নের যে রোজ দেখা হতো। কি করছিলাম বলো দেখি? সৌভিক খুব স্বাভাবিক অভিব্যক্তিতে জিজ্ঞেস করে। ভুরুর ইশারায় দোলন জানতে চায় কি? সম্পত্তির বন্টন। মার নামে দোকান করে দিয়েছি। সে দোকান বেচুক কি ভাড়া খাটাক তার ব্যাপার। আমার বাড়ির পোর্শন আমি ভাড়া দেব। সে প্রতি মাসে টাকা যাবে তোমার বাবা মার কাছে। সৌভিক একটা স্ট্যাম্প পেপার এগিয়ে দিয়ে বলল, এই তার লিগাল পেপার। দোলন কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তাকায়। সৌভিক কোমরে হাত দিয়ে বলে, আমার সঙ্গে যখন তুমি ভ্রমণে বেরোবে তখন তো আর পার্লারে কাজ থাকবে না। ফ্যামিলিকে দেখবে কে? তাই ব্যবস্থা। মানে? দোলন অবাক। শুধু আমি আর তুমি ঘুরবো, যতদিন না স্বাদ মেটে। দোলনের দু কাঁধ চেপে সৌভিক চেয়ে থাকে ওর চোখে। তারপর অস্পষ্ট বলে দোলন, তুমি সঙ্গে থাকলে আমি পরের নয় এখনের কথা ভাবি। আমরা একসঙ্গে হলে কোনো কিন্তু কি থাকতে পারে দোলন? দোলনের চোখ ছলছল। তুমি জানতে আমি ফিরে আসবো তোমার কাছে? মাথা নাড়ে সৌভিক। হ্যাঁ। কি করে? সিক্স সেন্স। কথাটাই দুজনে হেসে ওঠে শব্দ করে। দোলনের বুকের ভেতরটা বড় হালকা। স্বপ্নগুলো সার বেঁধে আহ্বানে দাঁড়িয়ে। বন্ধ চোখে দোলন বাস্তব দেখতে পায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।